ইরানের জন্য বিজয় মানে টিকে থাকা। এই অসমতা পুরো সংঘাতটিকে নির্ধারণ করে। এমন যুদ্ধে যে পক্ষের সাফল্য দাবি করতে কম কিছু প্রয়োজন হয় তারই সুবিধা থাকে, আর এই মুহূর্তে ইরানের প্রয়োজন অনেক কম। সামরিক ভারসাম্যহীনতা অস্বীকার করার উপায় নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অত্যন্ত নিখুঁত ও ব্যাপক সক্ষমতা দিয়ে হামলা চালাতে পারে। তারা বারবার তা প্রমাণ করেছে। অবকাঠামো, নেতৃত্ব ও কৌশলগত সম্পদ লক্ষ্য করে আঘাত হেনে, কিন্তু কৌশলগত সফলতা এখনও রাজনৈতিক ফলাফলে রূপ নেয়নি। ইরানের রাষ্ট্র ভেঙে পড়েনি, তার শাসন ব্যবস্থা অটুট রয়েছে এবং তার নেটওয়ার্ক সামরিক, আঞ্চলিক ও আদর্শিক চলমান আছে। এমনকি তার সবচেয়ে সংবেদনশীল সক্ষমতাগুলো, যেমন পারমাণবিক দক্ষতা, এখনও স্থিতিশীল রয়েছে। ইরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করতে চাইছে না, বরং তাদের চেয়ে বেশি সময় ধরে টিকে থাকতে এবং লক্ষ্যকে জটিল করে তুলতে এবং খরচ বাড়িয়ে তুলতে চাইছে। এই যুক্তি সংঘাতের গতি প্রকৃতিতেই দৃশ্যমান। যুদ্ধক্ষেত্রে সরাসরি সংঘর্ষের বাইরে বিস্তৃত হয়ে শিপিং লেন, জ্বালানি বাজার ও আঞ্চলিক জোট পর্যন্ত পৌঁছেছে। হরমুজ প্রণালীতে বিঘ্ন কোনো আকস্মিক ঘটনা নয়, এগুলো বৈশ্বিক প্রভাব ফেলতে পারে এমন চাপের পয়েন্ট। ইরানের কৌশল আধিপত্য প্রতিষ্ঠা নয়, বরং জড়িয়ে ফেলা। যুদ্ধক্ষেত্রে শ্রেষ্ঠত্ব না থাকলেও যদি প্রতিপক্ষকে এমন এক সংঘাতে জড়িয়ে ফেলা যায় যা খুব ব্যয়বহুল ও অত্যন্ত জটিল, তবে সেটি যথেষ্ট। যখন যুদ্ধ স্থবির হয়ে পড়ে তখন স্বাভাবিক প্রবণতা হয় উত্তেজনা বাড়ানো, আরও বোমাবর্ষণ, জ্বালানি অবকাঠামোয় হামলা, এমনকি চরম পরিস্থিতিতে স্থলবাহিনী মোতায়েন। ধারণা করা হয় বেশি শক্তি প্রয়োগ করলে ভিন্ন ফল পাওয়া যায়, কিন্তু ইরান কোনো নিষ্ক্রিয় লক্ষ্যবস্তু নয়। এটি ইতিমধ্যেই আঞ্চলিকভাবে প্রতিশোধ নেওয়ার সক্ষমতা দেখিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমানের পাশাপাশি জর্ডান ও ইরাককেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের জ্বালানি ব্যবস্থায় হামলা সীমাবদ্ধ থাকবে না, এটি একই দেশগুলোর উপর পাল্টা আক্রমণ ডেকে আনবে এবং সংঘাত আরও বিস্তৃত হবে। আরেকটি সীমাবদ্ধতা রয়েছে। ধারণা করা হয় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তার গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় ৪৫% থেকে ৫০% ব্যবহার করে ফেলেছে, যার মধ্যে প্রায় ৩০% টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে বাস্তবতা হলো উত্তেজনা বাড়ানোর বিষয়টি এখন আর শুধু ইচ্ছার উপর নির্ভর করে না, বরং সক্ষমতার উপরও নির্ভরশীল। বৃহত্তর যুদ্ধে প্রশ্নটি হতে পারে যুক্তরাষ্ট্র কতদূর যেতে পারে তা নয়, বরং তার হাতে আর কতটা অবশিষ্ট আছে। এর প্রভাব যুদ্ধক্ষেত্রের বাইরেও ছড়িয়ে পড়বে। ইরানের প্রতিক্রিয়া হবে প্রতিবেশী দেশগুলোর উপর ধারাবাহিক হামলা, তাদের বিদ্যুৎ, জ্বালানি ও পানির ব্যবস্থার উপর। এতে তীব্র গ্রীষ্ম অঞ্চলের কিছু অংশ বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। বিপুল সংখ্যক মানুষ স্থান ত্যাগ করতে বাধ্য হবে, যা আরেকটি বৃহৎ শরণার্থী সংকট তৈরি করতে পারে। এরপরও মূল বাস্তবতা অপরিবর্তিত থাকে। ইরান দীর্ঘায়িত সংঘাতের জন্য প্রস্তুত। যে কোনো স্থল অভিযান দীর্ঘ ও ক্ষয়ক্ষতিমূলক হয়ে উঠতে পারে। আরও গুরুত্বপূর্ণ হল উত্তেজনা বৃদ্ধি আসল সমস্যাকে আড়াল করে। সমস্যাটি শক্তির অভাব নয়, বরং এমন একটি রাজনৈতিক লক্ষ্য অনুপস্থিত যা শক্তি প্রয়োগের মাধ্যমে বাস্তবিকভাবে অর্জন করা সম্ভব। সমস্যাটিকে আরও জটিল করে তুলেছে আরেকটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ বাস্তবতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য পুরোপুরি এক নয়। ইসরায়েলের অবস্থান ইঙ্গিত দেয় সর্বোচ্চ ফলাফল অর্জনের দিকে। ইরানের ব্যবস্থাকে গভীরভাবে, সম্ভব হলে অপরিবর্তনীয়ভাবে দুর্বল করা, এমনকি শাসন ব্যবস্থার পতন পর্যন্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্র কখনো চাপ প্রয়োগ, কখনো নিয়ন্ত্রণ, কখনো আলোচনার মধ্যে দোদুল্যমান। এগুলো কেবল গুরুত্বের পার্থক্য নয়, এগুলো কৌশলের পার্থক্য। যৌথভাবে নির্ধারিত বিজয়ের সংজ্ঞা ছাড়া পরিচালিত যুদ্ধ খুব কম ক্ষেত্রেই বিজয় বয়ে আনে, বরং তা নিয়ে আসে দীর্ঘায়িত সামরিক তৎপরতা, কিন্তু কৌশলগত সমন্বয়ের অভাব, অবিরাম গতি কিন্তু সমাধানের দিকে সামান্য অগ্রগতি। এক পর্যায়ে এসে বাস্তবতাকে যেমন আছে তেমনভাবেই বর্ণনা করা প্রয়োজন হয়ে পড়ে। এটি আর এমন কোনো যুদ্ধ নয় যা একটি সিদ্ধান্তমূলক পরিণতির দিকে এগোচ্ছে, বরং এটি এমন এক সংঘাতে রূপ নিয়েছে যা একটি নির্দিষ্ট ছকে স্থির হয়ে গেছে।